তোমার সঙ্গে কথা বলতে আমার বেশ ভালো লাগে বদিতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেখা হচ্ছে। এসো কেমন? বেশ, আসছি। মা, আমি তো তোমার পায়ে মালিশ করার জন্য তেল নিয়ে এলাম। আমি জানি তো তোমার টেনশন হলে পায়ে ব্যথাটা বেড়ে যায়। দাঁড়াও, আমি মালিশ করে দিচ্ছি। এসব লাগবে না বৌদিদি, আমি অলরেডি আন্টির পায়ে পেন রিলিফ স্প্রে করে দিয়েছি আর বামও লাগিয়ে দিলাম। ও আচ্ছা। মা, ব্যথাটা একটু কমেছে? না, দেখি একটু পরে যদি কমে। আন্টি তুমি এবার ঘুমিয়ে পড়ো, তাহলে বেটার লাগবে। আমিও এখন ঘরে যাই। আর বৌদিদি তুমি প্লিজ আন্টিকে একটু রেস্ট নিতে দাও, এত রাতে আর বেশি কথা বলো না, নাহলে ঘুম আসবে না। চাবি হাতে পেয়ে রুষা সত্যি বাড়ির সব দায়িত্ব একা সামলাতে শুরু করেছে। ভালোই, ঠিক আছে। আন্টি তুমি রেস্ট নাও, আমি আসছি। এই তিনটে গিট ভাগ্যশ্রীর শেষ তিনটে সুযোগ। ভাগ্যশ্রী একটা করে ভুল করবে আর পড়াশোনা করার একটা করে সুযোগ কিন্তু ভাগ্যশ্রী হারাবে। মা, আমি তোমাকে কখনো ইচ্ছে করে টেনশন দিতে চাই না মা। আমার হয়ে তোমার ছেলে তোমাকে যা যা বলেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। আমাকে নিয়ে তোমার যদি অতই চিন্তা ভাগ্যশ্রী, তাহলে যে কাজ আমার পছন্দ নয় সেগুলো তুমি করো কেন? আমি তো স্বীকার করছি মা, আমি ভুল করেছি। আর সেই জন্যই তো তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নিয়েছি। তুমি জানো না ভাগ্যশ্রী, তোমাকে শাস্তি দেওয়াটা আমার কাছে কতটা যন্ত্রণার। আমি তো ভেবেছিলাম আমি এই সরকার বাড়ির যোগ্য উত্তরসূরি পেয়ে গেছি। তোমাকে দেখে আমার বাকি ছেলের বউরা শিখবে। আমার গোটা সংসারের দায়িত্বটা আমি তোমার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ছিলাম ভাগ্যশ্রী। আমি ভেবেছিলাম আমাকে আর কোনো কিছু চিন্তাই করতে হবে না, কিন্তু মা বিশ্বাস করো, আমি একটুও বদলাইনি। আমি ঠিক আগের মতোই আছি। আমি তোমাকে কখনো ঠকাবো না মা, কোনো দিনও না। তোমার বিশ্বাস আমি কোনো দিনও ভাঙবো না মা। তুমি ঠিক যেইভাবে আমাকে শিখিয়েছো সংসার সামলানো, যেই পথ আমাকে দেখিয়েছো, আমি ঠিক সেই পথেই সারা জীবন চলবো মা। এই সংসারের সব দায়িত্ব কর্তব্য আমি নিষ্ঠা ভরে পালন করব মা। কি হলো মা, আবার ব্যথা করছে? দাঁড়াও, দাঁড়াও আমি মালিশ করে দিচ্ছি। থাক থাক ভাগ্যশ্রী থাক। কেন থাকবে মা, এটা তো আমার কাজ, আমি করবই। তুমি একটা কাজ করো তো, তুমি শুয়ে পড়ো। দাঁড়াও, তুমি শুয়ে পড়ো, আমি মালিশ করে দিচ্ছি। তুমি শুয়ে পড়ো তো, শো। তুমি চোখ বুজে শো, আমি দেখো মালিশ করে দিচ্ছি, আরাম পাবে।
চিরটা কাল আমি এই পরিবারকে ভালোবাসা দিয়ে একসাথে বেঁধে রাখবো মা। তুমি চিন্তা করো না, এই পরিবারের সুখ শান্তিতে আমি কোনো বাধা আসতে দেব না। সব বিপদ থেকে এই পরিবারকে আমি বুক দিয়ে আগলে রাখবো। এইভাবে হবে না ভাগ্যশ্রী। অভিকের টাকা শোধ করতে অনেক সময় লেগে যাবে। তার উপর হিমাদ্রি গুপ্তর এতগুলো টাকা। হ্যাঁ, একটা বড় অর্ডার না পেলে না অভিকের টাকা শোধ করতে অনেক সমস্যা হয়ে যাবে। আরে অভিক, তুমি? আমি তাই ভাবছিলাম, এতক্ষণ হয়ে গেল তুমি এখনো আসলে না। আসো না, ভেতরে আসো না। বাহ, তোমরা দোকানটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছো, বেশ বেশ ভালো লাগছে। মানে আগের বার যখন এসেছিলাম তখন অনেকটা অন্যরকম ছিল, তাই না? থ্যাংক ইউ। আরে বসো। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এবার বলো, আমাকে কেন ডেকেছো তোমরা? আসলে এত সব ঘটনা ঘটলো না, তোর সাথে তো ঠিক করে বসে আড্ডাই দেওয়া হলো না। সেজন্যই ওকে বললাম যে তোকে ডেকে নিতে, তাহলে আড্ডাটাও দেওয়া হবে আর তোর এই দোকানটাও দেখা হয়ে যাবে। দ্যাটস গ্রেট, বেশ বেশ ভালো করেছিস। কিছু তো একটা গন্ডগোল আছে, নাহলে হঠাৎ আড্ডা মারতে ডাকবে কেন? বুঝলা, যা। না, তাহলে চা খেতে খেতে কথা বলি। লেবু চা তো আমি খাই না। সে কি রে, আগে তো লেবু চা খেতে ভীষণ ভালোবাসতিস তুই, এখন খাস না? হ্যাঁ, মানে আগে ভালোবাসতাম, কিন্তু এখন আর অতটা ভালো লাগে না রে। অ্যাকচুয়ালি কি হয়েছে, মানুষের সময়ের সাথে সাথে পছন্দ অনেকটাই বদলে যায়, তাই না? তা বটে। তাহলে বল অন্য কি খাবি, আমি আনিয়ে দিচ্ছি। ক্যাপুচিনো চলতে পারে। ক্যাপুচিনো তো এখানে পাওয়া যাবে না। আমি একটা কাজ করি, আমি রিয়াকে বলি বাড়ি থেকে তোর জন্য কফি বানিয়ে আনতে। না না, থাক না, এসবের কোনো দরকার নেই। ও মা, থাকবে কেন? আরে বাবা, তুই হলি আমার পুরনো বন্ধু, তার উপর তুই আমাদের দোকানে প্রথমবার এলি, তোকে এক কাপ কফি না খাওয়াতে পারলে আমার খুব খারাপ লাগবে রে। দাঁড়ান, আমি রিয়াকে মেসেজ করছি। আরে অভিক, তারপরে বলো, বাড়ির সবাই কেমন আছে? কাকু কাকিমা কেমন আছেন? বাবা মা ভালোই আছেন, বাবা মা বেশ ভালোই আছেন। কাকু কাকিমা এখন কোথায় থাকে রে? কলকাতাতেই থাকেন তো? হ্যাঁ, এই তো কলকাতাতেই আছেন। এরা তো আমাকে জেরা করছে মনে হচ্ছে। প্রত্যেকটা জবাব খুব খুব কেয়ারফুলি দিতে হবে। একটা ভুল কথা বললি ফেঁসে যেতে পারি। আসলে এত বড় একটা অসুখ সামলানো, সেটাও তো খুব কঠিন, তাই না? কিসের অসুখ?